আপনার বহু কষ্টে জমানো টাকা, যেটা আপনি ভবিষ্যতের নিরাপত্তা ভেবে ধরে রেখেছেন, সেটা আসলে কতটা নিরাপদ? আজ আপনার হাতে যদি 10 লাখ টাকা থাকে, আপনি কি সেটাকে স্বর্ণে রাখবেন নাকি ডলারে রাখবেন? একদিকে আছে হাজার হাজার বছরের আস্থা, রাজাদের ধনভাণ্ডার, সভ্যতার উত্থান পতনের নীরব সাক্ষী, ঝকঝকে স্বর্ণ। আর অন্যদিকে আছে আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ, বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু, মার্কিন ডলার। বাইরে থেকে দেখলে মনে হতে পারে দুটোর মধ্যে বেছে নেওয়া খুব সহজ, কিন্তু বাস্তবতা হল এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের গভীরে, যুদ্ধের ধ্বংসস্তূপে, অর্থনৈতিক সংকটে, মানুষের ভয় আর লোভের গল্পে, আর ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যে। আজ আমরা এমন এক যাত্রায় বের হব, যেখানে শুধু জানব না কোনটা ভালো, বরং বুঝব কেন পৃথিবীর ধনী মানুষ, বড় বড় ব্যাংক আর শক্তিশালী রাষ্ট্রগুলোও আজও এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। নিরাপত্তার জন্য শেষ আশ্রয়ে কোথায়, স্বর্ণে নাকি ডলারে? মানুষ যখন কাগজের টাকা চিনত না, যখন ব্যাংক ছিল না, যখন ডিজিটাল লেনদেন কল্পনাতেও ছিল না, তখনও স্বর্ণের মূল্য ছিল। হাজার বছর আগে এনশেন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরে স্বর্ণ শুধু অলংকার ছিল না, ছিল ক্ষমতার প্রতীক, দেবতাদের ধাতু, রাজকীয় সম্পদের মানদণ্ড। ফেরাওদের সমাধিতে যে বিপুল স্বর্ণ পাওয়া গেছে, তা শুধু সৌন্দর্যের জন্য রাখা হয়নি, বরং তারা বিশ্বাস করত স্বর্ণ এমন এক সম্পদ যার মূল্য সময়ের সাথে নষ্ট হয় না। এরপর রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য এলো। তারাও স্বর্ণকে অর্থনৈতিক শক্তির কেন্দ্র বানালো। স্বর্ণের মুদ্রা দিয়ে সাম্রাজ্য চলেছে, যুদ্ধ হয়েছে, বাণিজ্য বিস্তার হয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ ভাষা বুঝুক আর না বুঝুক, স্বর্ণের মূল্য বুঝত। কারণ স্বর্ণকে বানানো যায় না, ছাপানো যায় না, হঠাৎ করে এর সরবরাহ বাড়ানো যায় না। পৃথিবীতে যত স্বর্ণ আছে তা সীমিত। এই সীমাবদ্ধতাই তাকে মূল্যবান করেছে। অন্যদিকে ডলারের গল্প অনেক নতুন, কিন্তু অসাধারণ শক্তিশালী। ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে তার অর্থনীতি শক্তিশালী হতে শুরু করে। শিল্প বিপ্লব, প্রযুক্তি, বিশাল উৎপাদন, সামরিক শক্তি, আন্তর্জাতিক প্রভাব, সব মিলিয়ে আমেরিকা একসময় বিশ্ব অর্থনীতির কেন্দ্রে চলে আসে। কিন্তু ডলার বিশ্বের রাজা হয়ে ওঠে হঠাৎ করে নয়। এর পেছনে আছে ওয়ার্ল্ড ওয়ার II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ইতিহাস। যুদ্ধের পর ইউরোপ বিধ্বস্ত, বহু দেশের অর্থনীতি ধ্বংস, শিল্প কারখানা ভেঙে পড়েছে। কিন্তু আমেরিকার মাটি তুলনামূলকভাবে অক্ষত, উৎপাদন শক্তি অটুট, আর সবচেয়ে বড় কথা, বিশ্বের বিপুল পরিমাণ স্বর্ণ মজুদ ছিল তাদের হাতে। 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে এমন এক ব্যবস্থা তৈরি হল, যেখানে বিশ্বের বহু দেশের মুদ্রা ডলারের সাথে যুক্ত হল, আর ডলার যুক্ত হল স্বর্ণের সাথে। তখন প্রতিশ্রুতি ছিল নির্দিষ্ট হারে ডলার চাইলে স্বর্ণে রূপান্তর করা যাবে, অর্থাৎ ডলারের পেছনে দাঁড়িয়েছিল স্বর্ণের শক্তি। এখান থেকেই ডলার হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির কেন্দ্র। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। সময়ের সাথে আমেরিকা বেশি খরচ করতে শুরু করল, যুদ্ধ করল, বাজারে বিপুল ডলার ছাপা হল। তখন প্রশ্ন উঠল, এত ডলারের বিপরীতে কি সত্যিই যথেষ্ট স্বর্ণ আছে? অবশেষে 1971 সালে রিচার্ড নিক্সন ডলারকে স্বর্ণে রূপান্তরের দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনাকে অনেকে নিক্সন শক বলে। সেই মুহূর্ত থেকে ডলার আর স্বর্ণ সমর্থিত রইল না, বরং হয়ে গেল ফিয়াট কারেন্সি, অর্থাৎ এর মূল্য দাঁড়িয়ে থাকল সরকারের বিশ্বাস, অর্থনীতির শক্তি আর মানুষের আস্থার উপর। এখানে বড় পার্থক্য তৈরি হল। স্বর্ণের নিজের অন্তর্নিহিত মূল্য আছে, কিন্তু ডলারের মূল্য অনেকটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে। এখন প্রশ্ন হল, নিরাপত্তা কোথায় বেশি? ধরুন বিশ্বে বড় অর্থনৈতিক সংকট এলো, যেমন 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 2008 সালের আর্থিক সংকট। বড় বড় ব্যাংক ধসে পড়ছে, শেয়ার বাজার ভেঙে যাচ্ছে, মানুষের সঞ্চয়ে উধাও হচ্ছে। তখন কি হল? মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করল। অনেকেই ডলার কিনল, কারণ বিশ্ব বাণিজ্যে ডলার সবচেয়ে গ্রহণযোগ্য। কিন্তু একই সাথে স্বর্ণের দামও দ্রুত বাড়ল, কারণ মানুষ বুঝল কাগজের টাকার মূল্য কমতে পারে, ব্যাংক ব্যর্থ হতে পারে, কিন্তু স্বর্ণ হাতে থাকলে সেটার বাস্তব মূল্য থাকে। অর্থাৎ ভয় বাড়লে ডলারও নিরাপদ মনে হয়, স্বর্ণও নিরাপদ মনে হয়, কিন্তু দুটো ভিন্ন কারণে।
ডলার নিরাপদ কারণ এটা বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি, আর স্বর্ণ নিরাপদ কারণ এটা কোনো দেশের প্রতিশ্রুতির উপর নির্ভরশীল নয়। তারপর এলো কোভিড-19 মহামারী। বিশ্ব অর্থনীতি থেমে গেল, ব্যবসা বন্ধ, চাকরি হারানো, অনিশ্চয়তা চারিদিকে। তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণ টাকা ছাপাতে শুরু করল অর্থনীতি বাঁচাতে। বেশি টাকা ছাপলে কি হয়? মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। আজ যে টাকা দিয়ে 10 কেজি চাল কিনতে পারেন, কয়েক বছর পরে হয়তো 5 কেজি কিনতে পারবেন। এই জায়গাতেই স্বর্ণের সবচেয়ে বড় শক্তি দেখা যায়। দীর্ঘমেয়াদে স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এক ধরনের ঢাল হিসেবে কাজ করে, কারণ কাগজের টাকা ছাপানো যায়, কিন্তু স্বর্ণ সৃষ্টি করা যায় না। ফলে যখন মানুষ টাকার ভবিষ্যৎ মূল্য নিয়ে ভয় পায়, তখন স্বর্ণের দিকে ঝোঁকে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ডলারেরও বিশাল সুবিধা আছে। আপনি যদি স্বর্ণ কিনে ঘরে রাখেন, নিরাপত্তার ঝুঁকি আছে, চুরি হতে পারে, বিশুদ্ধতার প্রশ্ন থাকে, কেনাবেচায় মেকিং চার্জ, স্প্রেড, নানা খরচ আছে। কিন্তু ডলার, বিশেষ করে শক্তিশালী আর্থিক ব্যবস্থায় ডলার ভিত্তিক সম্পদ তুলনামূলকভাবে সহজে ব্যবহারযোগ্য, তরল, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। পৃথিবীর তেল কেনাবেচা থেকে শুরু করে আন্তর্জাতিক ঋণ, বৈদেশিক রিজার্ভ, বড় বড় লেনদেন, সবকিছুর কেন্দ্র ডলার। বিশ্বের বহু কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভে ডলার রাখে। কেন? কারণ সংকটে দ্রুত ব্যবহার করা যায়। তবে একটা গভীর সত্য আছে যেটা খুব কম মানুষ বোঝে। পৃথিবীর বহু কেন্দ্রীয় ব্যাংক যারা ডলারও রাখে, তারা একই সাথে বিপুল স্বর্ণও কিনছে। কেন? কারণ রাষ্ট্রগুলোও জানে, এক ঝুড়িতে সব ডিম রাখা বুদ্ধিমানের কাজ নয়। যদি কোনোদিন ভূরাজনৈতিক সংঘাত বাড়ে, নিষেধাজ্ঞা আসে, মুদ্রার উপর চাপ পড়ে, তখন স্বর্ণ এমন সম্পদ যেটা কারও অনুমতি ছাড়া মূল্য ধরে রাখতে পারে। এই কারণেই সাম্প্রতিক বছরগুলোতে বহু দেশ তাদের স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টা আরও আলাদা। এখানে ডলার মানে শুধু বিনিয়োগ নয়, বৈদেশিক মুদ্রা, আমদানি ব্যয়, রেমিটেন্স, মুদ্রার বিনিময় হার, অর্থনৈতিক চাপ এসবের সাথে জড়িত। আর স্বর্ণ মানে অনেক পরিবারের কাছে শুধু গয়না নয়, জরুরি সময়ে নগদে রূপান্তরযোগ্য সম্পদ। বহু পরিবার কঠিন সময়ে স্বর্ণ বিক্রি করে টিকে থেকেছে। অর্থাৎ আবেগ, সংস্কৃতি আর অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলে স্বর্ণের জায়গা আলাদা। কিন্তু যদি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন স্বর্ণ আপনাকে দ্রুত আয় নাও দিতে পারে। এটা সুদ দেয় না, লভ্যাংশ দেয় না, শুধু মূল্য সংরক্ষণ করে। আর ডলার ভিত্তিক সম্পদ যদি সঠিক জায়গায় থাকে, আয় তৈরি করতে পারে। তবে এর সাথে যুক্ত থাকে নীতি পরিবর্তন, সুদের হার, মুদ্রাস্ফীতি, বৈশ্বিক রাজনীতি, আর্থিক বাজারের ওঠানামা, অনেক জটিলতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আপনি নিরাপত্তা বলতে কি বোঝেন? যদি আপনার কাছে নিরাপত্তা মানে হয় যে সম্পদের মূল্য শত বছর পরেও থাকবে, তাহলে ইতিহাসের আদালতে স্বর্ণের অবস্থান অত্যন্ত শক্তিশালী। আর যদি নিরাপত্তা মানে হয় যে সম্পদ সহজে ব্যবহারযোগ্য, বিশ্বজুড়ে গ্রহণযোগ্য আর আন্তর্জাতিক আর্থিক শক্তির কেন্দ্রে আছে, তাহলে ডলার এখনও সিংহাসনে বসে আছে।